ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নমিনেশন না পেয়ে বেশ কিছু নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থী হওয়ার খেসারতটাও তাদেরকে দিতে হয়েছে। যতজনই বিদ্রোহী প্রার্থী হয়ে শেষ পর্যন্ত নির্বাচন করেছেন তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি তাদের হয়ে যারা নির্বাচন করেছেন বিএনপি নেতা তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পর এখন পর্যন্ত 3 মাসের বেশি সময় হয়ে গেলেও তাদেরকে কিন্তু এখন পর্যন্ত দলে ফিরিয়ে নেওয়া হয়নি। এমনকি এই যে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এর মধ্যে 7 জন এমপিও নির্বাচিত হয়েছেন, সংসদে গেছেন। তাদেরকে কি দল ফিরিয়ে নেবে কিনা? এই 7 জনের মধ্যে 6 জন ইতিমধ্যেই দলে ফেরার জন্য আবেদন জানিয়েছে। বিএনপি কি তাদের বিষয়ে পজিটিভ কিনা, বা এই যে বিদ্রোহী নির্বাচন করে এমপি হওয়া অন্তত এই 6 জনকে দলে ফিরিয়ে নেবে কিনা সেটা নিয়েই আলাপ করব। তার আগে একটু জানা দরকার এই 6 জনকে, বা সংসদে এমপি নির্বাচিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে যারা সংসদে গেছেন এই 7 জনকে, এবং এর মধ্যে কারা কারা দলে ফেরার জন্য আবেদন করেছেন সেই সব বিষয়ে একটু জানি। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এখান থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচিত হয়েছেন। তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলেন। বিএনপি জোটের জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনাইদ আল হাবিবকে তিনি পরাজিত করেছেন, এবং বিএনপি কয়েক দফা নমিনেশন ঘোষণা করলেও শেষ পর্যন্ত রুমিন ফারহানাকে বিএনপি নমিনেশন দেয়নি। মোটামুটি এখন তার যে অবস্থান, তিনি মোটামুটি বিএনপির বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। এরপরে টাঙ্গাইল 3, এটা ঘাটাইল আসন, এখানে নির্বাচন করেছেন লুৎফুর রহমান আজাদ, যিনি 2001 সালে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু এবার বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। তিনি সেখানে বিএনপির প্রার্থীকে হারান। বিএনপির প্রার্থী ছিলেন ওবায়দুল হক, তিনি সংসদে গেলেন। কিশোরগঞ্জ 5 আসন শেখ মুজিবুর রহমান ইকবাল, যাকে প্রথমে নমিনেশন দেওয়া হয়েছে, পরবর্তীতে তাকে বাদ দিয়ে আরেকজনকে সেখানে নমিনেশন দেওয়া হয়। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, অর্থাৎ বড় সড় নেতা বিএনপির। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় দলের চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়ে বিএনপি থেকে যোগ দেওয়া সৈয়দ এহসানুল হুদা, অর্থাৎ জাতীয় দলের বিএনপি শরিক দল ছিল, তিনি তার দল থেকে পদত্যাগ করে তিনি এসে বিএনপিতে যোগ দিলেন। তার জন্য শেখ মুজিবুর রহমান ইকবালকে তার নমিনেশন স্থগিত করে বা বাতিল করে তাকে নমিনেশন দেওয়া হয়। এই কারণে তিনি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যান। শেষ পর্যন্ত ওই জাতীয় দল থেকে আসা এহসানুল হুদা জয়লাভ করতে পারেননি, শেখ মুজিবুর রহমান ইকবালই জয়লাভ করেছেন। চাঁদপুর 4 আসন থেকে বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান, তিনি জয়লাভ করেছেন ফরিদগঞ্জ উপজেলা থেকে। এখানে বিএনপির প্রার্থী ছিলেন হারুনুর রশিদ, তাকে পরাজিত করেই তিনি নির্বাচিত হয়েছিলেন। চাঁদপুর 7 আসন চান্দিনা, এখানেও বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন আতিকুল আলম শাওন, কিন্তু এখানে বিএনপিতে যোগ দিয়ে যে নির্বাচন করেছিলেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, তাকেই বিএনপি নমিনেশন দিয়েছিল, কিন্তু তিনি তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যান এবং তাকে পরাজিত করেন। ময়মনসিংহ 1 আসন, ইনি আসলে একজন এখানে যিনি নির্বাচিত হয়েছেন সালমান ওমর, দলের একজন একেবারে হেভিওয়েট একজন নেতাকে পরাজিত করেছেন। দলের যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স, তাকে পরাজিত করে তিনি জয়লাভ করেছেন, এবং একটা বিগ ফিশ তার হাতে ধরা পড়েছিল, একদম দলের হেভিওয়েট নেতা তার কাছে পরাজিত হয়েছেন। সেই সালমান ওমরও আছেন, তিনি বিএনপির পদে ছিল, তিনিও বহিষ্কার হয়েছিলেন। দিনাজপুর 5 আসন এজেডএম রেজওয়ানুল হক, তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির আব্দুল আহাদ, এখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তিনি তৃতীয় হয়েছেন। ইন্টারেস্টিং কথা হলো এই 7 জনের মধ্যে রুমিন ফারহানা ইতিমধ্যেই তার একটা স্বকীয় অবস্থান নিয়েছেন, স্বতন্ত্র একটা অবস্থান নিয়েছেন। তিনি সরকারের সমালোচনা করছেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন, সরকারের মন্ত্রীদের সমালোচনা করছেন, এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছেন। এমনকি এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি প্রস্তাব জানিয়েছেন। অর্থাৎ তিনি সেভাবে বিএনপিতে ফিরতে চান এরকম কোনো ইঙ্গিত দেন নাই। এমনকি তিনি এই যে স্বতন্ত্ররা মিলে যে যে একজন নারীকে এমপি হিসাবে সংসদে পেয়েছেন, সেখানেও রুমিন ফারহানা ছিলেন না, তিনি আলাদা হয়ে গেছেন, এবং তিনি বিএনপিকেও সমর্থন জানাননি স্বতন্ত্র এমপি হিসাবে। পাশাপাশি তিনি বিএনপিতে যোগদানের আবেদন পর্যন্ত করেননি। অর্থাৎ তিনি ব্যতীত বাকি সবাই, বাকি যে 6 জনের নাম আমি বলেছি, বাকি সবাই দলে ফেরার আবেদন করেছেন। এখন কথা হলো বিএনপি তাদেরকে দলে নেবে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, বিএনপি কি তাদেরকে দলে নেওয়া উচিত কিনা?
বিএনপি দীর্ঘ ফ্যাসিবাদী লড়াই শেষে এত বড় একটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই সময় দলের নেতাদের ধৈর্য ধারণ করা দরকার ছিল, খুবই ভালোভাবে ধৈর্য ধারণ করা দরকার ছিল। এবং বিএনপি বলেছিল যে আমি এখন তোমাকে এমপি নমিনেশন দিতে পারছি না, পরবর্তীতে অন্যান্য যেসব নির্বাচন আছে, স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা মেয়র ইলেকশন, যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। পাশাপাশি হচ্ছে সেগুলো না দেওয়া গেলে এই যে প্রশাসক বসিয়েছে, বিএনপি বিভিন্ন কথাবার্তা বলেছে বা অন্যান্যভাবেও তাদেরকে দলীয়ভাবে হয়তো লাভবান করিয়ে দিতে পারতো, যেহেতু তারা সরকারের বসেছে। কিন্তু তারা সেগুলো শুনেননি। তারা নিজেদের এই যে ভোট ব্যাংক সেটা যাচাই করলেন এবং তারা নির্বাচনে গেলেন। বেশ কিছু বিদ্রোহী প্রার্থী পরাজিত হলেন এবং বেশ কিছু বিদ্রোহী প্রার্থীর জন্য বিএনপির বেশ কিছু দলীয় প্রার্থীও পরাজিত হয়েছেন, কারণ ভোট ভাগ হয়ে গেছে। এই 7 জন শেষ পর্যন্ত জিতেছেন। নেতাকর্মীদের টোন হচ্ছে যারা দলের নির্দেশ মান্য করেননি তারা এই দলে আবার ফিরুক, এটা তারা চায় না। এবং বিএনপিও সেই অবস্থানে আছেন এখন পর্যন্ত, যে যারা দলের কথা শোনেনি, যারা দলের বাধ্য হয়েছে, যারা দলের কথা শুনেছে, আমি রেদার তাদেরকে প্রায়োরিটি দিই। যারা দলের কথা শুনেনি, দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছে, তাদেরকে খুব আহামরি প্রায়োরিটি দেওয়ার দরকার নাই এবং তারা বহিষ্কার হয়েছে, সে বহিষ্কারভাবেই থাকুক। বিএনপির এখানে আরেকটি বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তবে সব দলই প্রার্থী দিবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জামাত এবং হচ্ছে এনসিপি বেশ কিছু জেলা, তারপর সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী ঘোষণা করছে। বিএনপিও তাদের দলীয় প্রার্থী দেবে। প্রতীকে নির্বাচন না হোক, কিন্তু সব জায়গায় তারা দলীয় প্রার্থী দেবে। সেখানেও যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং এই যে যারা সংসদ নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে যদি এখন ফিরিয়ে আনে, তাহলে এই স্থানীয় সরকার নির্বাচনের সময় বার্তা যাবে যে দল তো আমাকে আবার ফিরিয়ে নেবে বা ফিরিয়ে আনবে, বা আমি দলে আবেদন করলে দল আমাকে আবার নেবে। সেই জায়গা থেকে দল যাতে সেই বার্তাটা তৃণমূলে না যায়, যে হচ্ছে বিদ্রোহী হওয়ার প্রবণতা যেন নেতাদের মধ্যে খুব বেশি জেগে না ওঠে, সেই বার্তাটা স্ট্রং পর্যায়ে রাখার জন্য বিএনপি অন্তত এই চেষ্টা চালিয়ে যাবে যে হচ্ছে যেন যারা বিদ্রোহী হয়েছেন, যারা আগে দলের কথা শুনেনি, তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা আপাতত চালাবে না। হ্যাঁ, বিএনপি তাদেরকে এক সময় ফিরিয়ে নেবে, সেটাও একটা নির্দিষ্ট সময়ে। সেটা আগামী নির্বাচনের, আগামী জাতীয় নির্বাচনের আগে হইতে পারে, কিংবা বিএনপি যদি মনে করে যে ওই জায়গায় আমার সাংগঠনিকভাবে অবস্থা দুর্বল হয়ে গেছে, সেই জায়গা থেকে আমি তাকে নিলে সেই জেলায়, সেই উপজেলায় আমার সাংগঠনিক যে দুর্বলতা হয়েছে সেটা আবার ঠিক হয়ে যাবে। তখন কিন্তু বিএনপি আবার সিদ্ধান্ত নেবে। তখন তারা একটা স্টেটমেন্ট দিতে পারবে যে তিনি আসলে অনুশোচনা করেছেন, নানান কিছু বলে টলে এরকম করে দলে ফেরাতে পারবেন। কিন্তু আপাতত বিএনপির যে স্ট্যান্ড, আপাতত বিএনপির ইতিমধ্যেই দীর্ঘদিন তারা হচ্ছে ক্ষমতায় ছিল না এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার কারণে তাদের অনেক নেতা তৈরি হয়েছে। সেই আর বিরোধী দলে থাকলে এমনিতেই নেতা তৈরি হয়। সেই জায়গা থেকে তাদের এত নেতা, এর মধ্যে 7 জন কিংবা হচ্ছে বিদ্রোহী প্রার্থী 50 জন 20 জনকে না ফিরেলেও বিএনপির খুব আহামরি কিছু হবে না। এখনও যদি আপনি সংসদ নির্বাচন দেন, প্রতি আসন থেকে বা আগামী সংসদ নির্বাচনে আপনি দেখবেন প্রতি আসন থেকে কম করে 10টা আবেদন পড়বে, একেবারে কম করে। কেননা প্রচুর পরিমাণ নেতা এবং সবাই চায় যে হচ্ছে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করতে। সেই জায়গা থেকে বিএনপি সম্ভবত তাদেরকে আর ফেরাবে না, এবং ফেরাইলেও সেটা হচ্ছে ওই যে কোনো উপজেলায়, কোনো জেলায় যদি ওই নেতাকে ছাড়া হচ্ছেই না, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, সেই জায়গায় হয়তো বা বিএনপি বিবেচনা করতে পারে। এর আগে বিএনপি তাদেরকে ফেরাবে না। এই যে যারা আবেদন করেছেন তাদের একটু বক্তব্য শুনি, তারা কি বলছেন। আমরা 7 জন স্বতন্ত্র এমপি নির্বাচিত হলেও সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, খুবই স্বাভাবিক। সরকারের নেতারা তো এক সময় আপনাদের সহকর্মী ছিল এবং আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন, সুসম্পর্ক তো থাকবে। আপাতত স্বতন্ত্র 6 এমপি জোটবদ্ধভাবে কাজ করছি, আর ব্যারিস্টার রবিন ফারহানা ভিন্নভাবে ভূমিকা রাখছেন। এটা বলছেন হচ্ছে শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলছেন দলের পক্ষ থেকে স্বতন্ত্র এমপিদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এখনো সিদ্ধান্ত হয়নি এবং এটা খুব সহজে হবেও না। আমরাও এক্ষেত্রে নিজস্ব অবস্থান থেকেই এগোতে চাই, আর দল চাইলে ফিরতে চাই। সাধারণ মানুষের পক্ষে ভূমিকা রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। আরেকজন এমপি সালমান ওমর, যিনি ময়মনসিংহ 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি বলছেন স্বতন্ত্র এমপিরা ফিরতে চান, সেই অনুযায়ী ইতিমধ্যেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। দলীয় কমান্ডার পক্ষ থেকে এ বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান। তবে তাদের আবেদন বাস্তবায়ন না হলেও নিজেরা সরকারের ইতিবাচক কাজের পক্ষে থাকবেন। সালমান ওমর আরও বলেন, আমরা সংরক্ষিত নারী সদস্য
পেয়েছি এরকম বলছেন তিনি। রুমিন ফারহানা বহিষ্কার আদেশ প্রত্যাহারের আবেদন করেননি। ওই যে যেটা বলছিলাম, 6 জন মোটামুটি বিএনপি ঘেঁষা হয়ে গেছেন এবং তারা বিএনপির সঙ্গেই থাকতে চাচ্ছেন। বিএনপি চাইলে তাদেরকে টেনেও নিতে পারে, কিন্তু আমি যেটা বলছি যে বিএনপি তাদেরকে খুব সহজে টেনে নেবে না, সম্ভবত তাদেরকে টেনে নিচ্ছে না। এই স্বতন্ত্র এমপিরা খুব সহজে দলে ফিরতে পারছে না, কেননা জনাব তারেক রহমান বা বিএনপির শীর্ষ পর্যায়ে দলের চেইন অফ কমান্ডটা ঠিক রাখার জন্য এই বিদ্রোহী যারা হয়েছেন তাদেরকে খুব সহজে ছাড় দেবে না। রাজনীতিতে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড হয়েছে। আজকে মানে এই ভিডিওটা যখন দেখছেন তখন বলতে হবে যে 12ই মে এই তুলকালাম কাণ্ডটা হয়েছে। বহুদিন পরে মানে 2 বছরের মাথায় বোধহয় আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রথমবারের মতো যে ছাত্রলীগ নিষিদ্ধ আছে সেই ছাত্রলীগের সাহসী পদক্ষেপ দেখা গেল। সেই সাহসটা তাদের জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে। আমরা দেখলাম যে বেশ সেজে গুজে সাজ রব করে ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল একটা মিছিল করলো, যে মিছিলে প্রায় প্রত্যেকের মাথায় সাদা ক্যাপ দেখা গেছে, ব্যানার দেখা গেছে, সামনে দাঁড়িয়ে বাঁশে পতাকা বেঁধে এক মানে হিরোইটিক পোজে এক যুবককে দেখা গেছে, যে যুবকের ছবি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ক্যারিকাচার করা হচ্ছে এবং প্রমোট করা হচ্ছে। এগুলো রীতিমতো ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়াতে আজকে যেটা করেছে সেটা রাজনীতিতে এমনভাবেই প্রভাব ফেলেছে যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এর প্রতিবাদে মিছিল করেছে, থানা ঘেরাও করেছে, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে। কি ঘটল ব্রাহ্মণবাড়িয়ায়? কে সেই যুবক সামনে থেকে এরকম নেতৃত্ব দিলেন, যেটাকে অনেকেই মুক্তিযুদ্ধের প্রাক্কালে বেয়োনেটের মাথায় পতাকা বেঁধে পতাকা উত্তোলনের বহু ছবির সঙ্গে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন? এই সাহসটা ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথ তৈরি করবে, নাকি এই সাহসটা দেখানোর ফলে যারা সাহস দেখালেন তাদের জীবনে চরম ভোগান্তি নেমে আসবে? চলুন একটু জেনে দেখি ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারটা। থাকবেন দর্শক। বলছিলাম নিষিদ্ধ থাকা যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। সাজ রব করে মিছিল করেছে। এতদিন তাদের বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে 10, 15, 20 জন, 50 জনের ঝটিকা মিছিল দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায়, রাজধানী সহ বিভিন্ন জায়গায়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এই জায়গায় ছাত্রলীগের এই ধরনের সাজ রব করে মিছিল, যে মিছিল মনে হচ্ছে পুরো একটা পরিকল্পিত মিছিল, সেই মিছিল তারা করার সাহস থেকে অর্জন করলো সেটা একটা বড় ব্যাপার। নেতৃত্বই বা দিলেন কে? একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই ছবির নানা ধরনের ক্যারিকাচার করে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটা আপনারা দেখে নিন। এক যুবক পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেওয়া, সেই ছবিটাকে বিভিন্ন ফটোকার্ড, পোস্টার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কি বলছে? কালের কণ্ঠ এটা নিয়ে বেশ ভিডিও প্রতিবেদনও বের করেছে। বহু গণমাধ্যমে এর ভিডিও, মিছিলের ভিডিও, মিছিল পরবর্তী সময়ে এই যুবক কি বলছেন, কি বক্তব্য দিচ্ছেন, সব কিছুই প্রকাশিত হয়ে গেছে। আমরা কালের কণ্ঠের শিরোনামটা আপনাদেরকে দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে, রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এটাকেও ঝটিকা মিছিল গণমাধ্যম বলতেই পারে। সেখানে ব্যানারে আমরা লেখা দেখছি, রাজবন্দীদের মুক্তি চায়। অনেকের ছবি সেখানে দেয়া আছে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের অনেকের ছবি দেয়া আছে। বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিল করা হয়। তার মানে ওই যুবকের নাম লিমন আল স্বাধীন। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের উপস্থিতি, কারা উপস্থিত ছিল সেটা নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এরকম ভাষ্য স্থানীয় ওসি দিয়েছেন। সেরকম ভাষ্য তো পুলিশের এটা কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ ছাত্রলীগ এখন নিষিদ্ধ আছে। তারা কোনো কর্মকাণ্ড করলে সেটা আইনের ব্যত্যয় হবে, সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। সেগুলো জেনেও এই যুবক যিনি এই মিছিলের নেতৃত্ব দিলেন, সেই মিছিল লিমন, সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার সাহস এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আজকে বিভিন্ন ভিডিওতে, কালের কণ্ঠেই বিভিন্ন ভিডিও আমি দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ মানে সাহসী বডি ল্যাঙ্গুয়েজই মনে হয়েছে। কারণ আসলে রাজনীতিতে সাহসটা প্রয়োজন। আওয়ামী লীগের প্রধান নেতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার জীবনে 4600 দিনেরও বেশি কারাগারে কাটিয়েছেন। তো যাদের প্রধান নেতা যে আদর্শে তারা রাজনীতি করেন, সেই নেতাই যখন 4000 জীবনের প্রায় 14টা বছর কারাগারে কাটিয়েছেন, সেই মানে নেতার দলের কর্মীরা কখনো কখনো কেউ কেউ সাহসী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল, যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো থেকে তারা কতটা দ্রুত উতরাতে পারে। কিন্তু এই ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়ায় তারা ঘটানোর পরে টনক নড়েছে ছাত্রদলের। ছাত্রদল পাল্টা মিছিল করেছে, থানা ঘেরাও করেছে, মানে একটা মানে লিগ ধরে ধরে মানে মিছিল যা হয় বাংলাদেশে, সেই মিছিল, সেই ভিডিও আমরা গণমাধ্যমে দেখেছি এবং সেই ভিডিও বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, সেটাও দেখেছে। এটা নিয়ে খবর রয়েছে, সংবাদের এই শিরোনামটা দেখে নিন বিডি টুডের। সেখানে বলা হচ্ছে, ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও। ছাত্রদল মিছিল করে থানা ঘেরাও করেছে। পুলিশ কেন অ্যাকশন নিতে পারেনি, পুলিশ কেন মানে নির্লিপ্ত থাকছে, এই ব্যাপারে পুলিশকে জবাবদিহি করার জন্যই তারা থানা ঘেরাও করেছে। তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় আজকে একটা উত্তেজনাপূর্ণ দিন গেছে। প্রধান যে ব্যক্তি ছাত্রলীগের মিছিল করার নেতৃত্ব সামনে থেকে যিনি দিয়েছেন, লিমন, আমার মনে হয় যে তার মানে গ্রেপ্তার হওয়াটা এখন সময়ের ব্যাপার হয়ে গেল। এখন দেখার বিষয় এই সাহসের পুরস্কার তিনি ভবিষ্যতে কিভাবে পান। এবং এই যে সাহসী ঘটনাটা ঘটালেন, সাজ রব এনে এই মিছিলটা করলেন, এই মিছিলটা সারা দেশে একটা বার্তা দিতে পারে কিনা। এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের সাজ ব্যাপার কিন্তু ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে আমরা দেখিনি। তাহলে কি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ মনে করছে ব্রাহ্মণবাড়িয়া থেকেই তাদের নবযাত্রা শুরু হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।